এই ম্যাচে মনে হয় ফ্রান্স একদম সহজ যে ওয়েটা সেটাই বেছে নেবে। অ্যাটলাস লায়ন্সরা কিন্তু অপেক্ষায় আছে সেই শোধটা নিতে, কারণ তাদের ফাইনালে ওঠার যে স্বপ্নটা, সেই স্বপ্নে মনে হয় সব থেকে বড় বাধাটা ফ্রান্স। দুই দলেরই মিডফিল্ডের কিন্তু একটা বড় লড়াই, হাড্ডাহাড্ডি। আমার মনে হচ্ছে পুরো প্লেমেকিংয়ের যে জায়গাটা, সেটার জায়গাটায় লড়াইটাই কিন্তু হতে যাচ্ছে মিডফিল্ডে। কোয়ার্টারের হাড্ডাহাড্ডি লড়াইটা শুরু হচ্ছে আজ, আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর মরক্কো। কি মনে হচ্ছে এই ম্যাচে? আক্রমণ, ডিফেন্স আর প্রতিশোধের একটা ম্যাচ সম্ভবত হতে যাচ্ছে। ফ্রান্সের আক্রমণ, মরক্কোর ডিফেন্স আর প্রতিশোধের কথা বলছি 2022 বিশ্বকাপের সেই সেমিফাইনালের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে এই ম্যাচে ফ্রান্স মরক্কোকে সেমিফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল, 2-0 গোলে হারিয়েছিল তারা। তো সেরকম একটা ম্যাচ আবারও জমজমাট একটা লড়াই হবে। দুই শক্তিধারী দল, আমি দুই দলকেই বলবো যে বেশ ভালো শক্তিধারী দল। ফ্রান্স, আপনি অবশ্যই এগিয়ে রাখবেন ফ্রান্সকে, কিন্তু মরক্কো একেবারেই পিছিয়ে থাকবে না, বেশ ভালোভাবেই তারা কিন্তু এবার বিশ্বকাপ প্রেসে আছে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। খুব বড় কোনো তাদের আমরা বুমেরাং দেখিনি। ব্রাজিলকে হারিয়েছে, ব্রাজিলকে তারা থামিয়ে দিয়েছিল, ব্রাজিলের সাথে ড্র করেছিল, ব্রাজিলকে সাথে ড্র করেছিল এবং গ্রুপ পর্বেও তারা বেশ ভালো খেলে আসলে এই জায়গায় এসেছে এবং তারাও কিন্তু সেমিফাইনালে যাওয়ার দাবিদার। একটা অঘটন এই ম্যাচে ঘটে কিনা সেটাও একটা দেখার বিগ ক্ল্যাশ একটা অপেক্ষা করছে নিশ্চিতভাবেই, কারণ যেহেতু পরপর দুই বিশ্বকাপে দুটি শক্তিধারী দল তারা মুখোমুখি হয়েছিল। আমি নিশ্চিত অ্যাটলাস লায়ন্সরা কিন্তু অপেক্ষায় আছে সেই শোধটা নিতে, কারণ তাদের ফাইনালে ওঠার যে স্বপ্নটা, সেই স্বপ্নে মনে হয় সব থেকে বড় বাধাটা ফ্রান্স তৈরি করতে যাচ্ছে। আমরা যদি গতবার সেমিফাইনালিস্ট দল, তারা এবার বিশ্বকাপ আসার আগে তারা বলেছে যে তারা গতবার সেমিফাইনালে খেলেছে, তারা ফাইনালটা খেলতে চায়, সেই প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে। এবং এই পর্যায়ে যে দলগুলো এসেছে তাদের সবারই স্বপ্ন আসলে ফাইনালে খেলা, সেটা মরক্কো হোক, ফ্রান্স হোক কিংবা আর্জেন্টিনা, স্পেন, যে দলই হোক না কেন। মামুন, এই ম্যাচে আমি যেহেতু আমরা বলছিলাম যে ফ্রান্সকেই আমরা নিশ্চিতভাবেই ফেভারিটের জায়গায় রাখবো, কিন্তু এমবাপে, দেমবেলে, বারকোলা, অলিসে এদেরকে থামানোর ক্ষেত্রে মরক্কোর কি প্ল্যান হতে যাচ্ছে? এই ম্যাচে মনে হয় ফ্রান্স একদম সহজ যে ওয়েটা সেটাই বেছে নেবে। সেটা হচ্ছে ফ্রান্স রাইট উইং দিয়ে বেশি আক্রমণ করবে, কারণ লেফট উইংয়ে যখন আপনি আক্রমণ করছেন, মরক্কোর ডান পাশে আপনাকে আশরাফ হাকিমিকে আপনাকে মুখোমুখি হতে হচ্ছে। ফ্রান্স বেশিরভাগ সময় আশরাফ হাকিমি এবং এখানে আপনার উপরের দিকে যখন ব্রাহিম দিয়া যাচ্ছেন, এই পাশ দিয়ে আক্রমণের সেই চান্সটা বা কম নিতে চাইবে তারা, কারণ তারা জানে যে এই পাশে আমার জন্য অন্তত দুজন যারা একদম পরীক্ষিত বিশ্ব ফুটবলে, তারা আমার জন্য অপেক্ষা করছে। তো সেই জায়গায় কিলিয়ান এমবাপ্পে তিনি একদম বক্স টু বক্স থাকবেন, গোল করার জন্য খুবই পারদর্শী, সেটা সবারই জানা। তবে আমি আবারও বলছি, এই নামটাকে আপনার মনে রাখতে হবে, অলিসে। এই যে অলিসে, আপনি যদি তাকে দেখেন, সে এদিকে যেতে পারে, সে এদিকে যেতে পারে, সে সোজা যেতে পারে। অলিসে এমন কোনো জায়গা নেই মাঠের বা মাঝমাঠ থেকে আপনার প্রতিপক্ষের ডিবক্স, সব জায়গায় সে যেতে পারে। মনে হয় প্রাণ কেন্দ্রটাই অলিসে কেন্দ্রেই হচ্ছে একেবারে। আপনি যদি এই বিশ্বকাপে আমাকে বলেন যে ফ্রান্সের মূল ম্যাচের কারিগর, আমি বলবো যে অলিসে। কিলিয়ান এমবাপ্পে, ডেম্বেলের থেকেও অলিসে এই বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে বেশি মুখ্য ভূমিকাটা পালন করছেন এবং তার পায়ে ড্রিবলিং আছে, কয়েকজনকে ফেলে দিয়ে তার যে ড্রিবলিংয়ের দক্ষতা আছে, সেই 2-3 জনকে সে বিট করতে পারে একসাথে, তার গতি আছে, হাইট ভালো, সব দিক থেকে একদম ফিট যদি অলিসে থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যায় প্রতিপক্ষের জন্য। সেই ক্ষেত্রে আসলে কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করে বা মরক্কো প্ল্যান করবে নাকি হচ্ছে গিয়ে অলিসেকে কেন্দ্র করে প্ল্যান করছে তারা ডিফেন্সের, এটা একটা বড় সুযোগ, বড় একটা প্রশ্ন থাকছে মরক্কোর জন্য। আরও একটা দুঃসংবাদ সেখানে হচ্ছে গিয়ে তাদের যে সাইবারি খেলছিলেন ফরওয়ার্ড, তিনি কিন্তু এই ম্যাচে খেলতে পারছেন না, ইনজিউর্ড হয়েছেন রাউন্ড অফ 16-এর ম্যাচে। সেই জায়গায় আমরা তালবিকে দেখতে যাচ্ছি, এই জায়গায় একটা মনে হয় কমতির জায়গা তৈরি হচ্ছে। তবে এই ম্যাচে আমরা যদি দেখি যে আশরাফ হাকিমের কথা বলছিলাম, তিনি ডিফেন্স লাইনে খেলেন, কিন্তু তিনি কিন্তু ওভারল্যাপ করেন, প্রচুর ওভারল্যাপ করে কিন্তু উইংয়ে আসেন, উপরে উঠে আসেন। এবং এই যে তালভির কথা বলছেন, তালভি কিন্তু একটা ম্যাচে তিনি কয়েকটা ম্যাচে
নেমেছিলেন মাঠে এবং তিনিও যে একেবারে খারাপ করবেন তবে তা না, তবে এই ম্যাচে দায়িত্ব নিতে হবে ব্রাহিম দিয়াজকে। জি। ব্রাহিম দিয়াজ এই ম্যাচের মোড়টা ঘোরানোর তার চাবিকাঠিটা তার হাতে থাকবে, তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। না হলে আপনি যদি এই যে সাইবারের কথা বলছেন, সাইবারের অনুপস্থিতিটা মরক্কোকে একটু ভোগাবে যদি ব্রাহিম দিয়াজরা দায়িত্ব নিতে না পারেন। খান্নুসও কিন্তু এখানে আছেন, ভালো আছেন, তিনিও কিন্তু একেবারে খুব খারাপ অবস্থা আছেন না। খান্নুসেরও কিন্তু এখানে অ্যাসিস্ট আছে, ব্রাহিম দিয়াজের অনেকগুলো অ্যাসিস্ট আছে, তো তারাও যদি দায়িত্ব নিতে পারেন। আর যেটা বলছেন যে বারবার ডিফেন্স লাইনের কথা বলছিলাম, বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্যাকলাইনের জন্য। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যদি আমরা একটু কথা বলি, কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত 7টা গোল করেছেন তিনি কোয়ার্টারে। অবশ্যই যদি আরও এগিয়ে যায় ফ্রান্স, বড় একটা সব দলের জন্যই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকে কিলিয়ান এমবাপ্পের জন্য। তাকে আটকানোর মূল দায়িত্বটা সম্ভবত হাকিমের থাকবে। সেই ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে লেফট থেকে রাইটে যেয়ে তিনি শট করেন, আমরা জানি এটাই তার ট্রেডমার্ক। এক্ষেত্রে আসলে মরক্কোর প্ল্যানটা কি হবে যদি কিলিয়ান এমবাপ্পেকে থামাতে চায়? আশরাফ হাকিমের জন্যই কিন্তু বড় একটা কাজ করার সুযোগ আছে। আমরা যেটা দেখছিলাম যে 4-2-3-1 ফরমেশন, দুই দলই এরকম প্ল্যান নিয়ে এখন পর্যন্ত এগোচ্ছে এই ম্যাচে মাঠে নামার। তবে আমার কেন জানি মনে হচ্ছে ম্যাচের শুরু হলে বা ম্যাচের কিছুটা সময় গেলে মরক্কো এটাকে 4-4-1 নিয়ে আসতে পারে বা 4-4-2-1 নিয়ে আসতে পারে, এরকম একটা প্ল্যান তারা করতে পারে শুধুমাত্র তাদের ফ্রান্সের আক্রমণ ঠেকানোর জন্য। কারণ আপনি যদি মরক্কো ওই পরিমাণে আক্রমণাত্মক খেলতে যায়, তাদের কিন্তু ডিফেন্স লাইনে ঘাটতি দেখা দিবে। আমরা কিন্তু আবার দেখেছি যে আশরাফ হাকিমি কিন্তু তিনিও কিন্তু সামনে উঠে যান। সেই ক্ষেত্রে কি এই জায়গাটায় কি একটা গ্যাপ তৈরি হবে কিনা মরক্কোর ক্ষেত্রে? এবং এই সুযোগটাই ফ্রান্স নিতে যাচ্ছে। জি, কিলিয়ান এমবাপ্পের কথা বলছিলেন, কিলিয়ান এমবাপ্পে শুধু গোল করছে না, এবারে বিশ্বকাপে 2টা অ্যাসিস্টও আছে তার, কিন্তু প্লেমেকিংটা রোলও প্লে করতে পারছেন, গোল করাচ্ছে, এটা কিন্তু তাদের জন্য। এবং এই যে 4 জনের কথা বলেন, বারকোলা, এমবাপ্পে, অলিসে, ডেম্বেলে, সবার নামের পাশে কিন্তু অ্যাসিস্ট আছে এবং সবাই কিন্তু গোল করতে পারছেন। আপনি কনের কথা বলতে পারেন, সেও কিন্তু এখান থেকে বেশ ভালো এই অলিসকে সাপোর্ট দিচ্ছেন। র্যাবিওট এবং কন দুজনই কিন্তু অলিসকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছেন এবং সেই সাপোর্টের কারণেই কিন্তু অলিস আরও বেশি স্বাধীনভাবে খেলতে পারছেন। তিনি লেফট উইং, রাইট উইং দুই জায়গায় চলে যেতে পারছেন নিমিষেই, দাপিয়ে বেড়াচ্ছেন রীতিমতো অলিসে। জি, এই ফরমেশনে যে ম্যাচটা হতে যাচ্ছে, আবার বলছি, আপনি যদি ফ্রান্সের ডিফেন্সের কথা বলেন, ডিফেন্সও কিন্তু বেশ ভালো। আমরা যদি পেনটাকে এখানে ডিসেবল করে দিই, আমরা একটু যদি ম্যানেজার মোডে যাই, আপনি রেটিংগুলো আমরা হয়তো বা একটু দর্শকদেরকে দেখাতে পারবো যে রেটিংয়েও আসলে ফ্রান্সের ডিফেন্স থেকে মিডফিল্ড, ফরওয়ার্ড কতটা ভালো। আমরা যদি এই যে কনের কথাই বলি, বা কনের এটা কোনো কারণে আসছে না, ওকে, আমরা যদি কনের কথা বলি, কনের যেই রেটিং, মানে আমি ফ্রান্সের ফুটবলদের রেটিংয়ের কথা বলছিলাম, এবং সেই রেটিংয়ে ফ্রান্সের সবাই কিন্তু বেশ ভালো জায়গায় আছে প্লেয়ার রেটিংয়ের দিক থেকে। আমরা যদি একটু দেখাতে চাই রেটিংগুলো, আপনি যদি দেখেন 7.03 রেটিং আছে একজন ফুটবলার বিশ্বকাপে কতটা ভালো খেললে 7-এর উপর রেটিং থাকে। আমরা যদি পরে আরেকজনকে দেখাই, আমরা নিচের দিকের রেভিয়েটরটা দেখাই, রেভিয়েটরও 7-এর উপরে আছে। সবগুলো মানে ফ্রান্সের একদম সব জায়গায়, আপনি ডিফেন্স থেকে শুরু করে এখানে 6.90 আছে, আপনি 7-এর কাছাকাছি। একদম সবগুলো ফুটবলারই বেশ ভালো ফর্মে আছে এবং তারা এই যে রেটিংটা তাদের পক্ষে কথা বলছে, ফ্রান্সের পক্ষে কথা বলছে। ফ্রান্সের আসলে আপনি 1-to-1 এক একজনের পারফরমেন্স অ্যানালাইসিস করছিলেন, সেই ক্ষেত্রে যেখানে শক্তির জায়গাটা দিদিয়ার দেশমের অবশ্যই আছে পুরো টিমের যে আন্ডারস্ট্যান্ডিং। তবে মরক্কো নিয়ে আমি যদি কথা বলি, তারা যেভাবে অ্যাটাকে উঠে যাচ্ছে, তারা ডিফেন্স করছে এবং যেই কাউন্টার অ্যাটাকে তাদের যে গতি, সেই গতিটা আসলে কাজে লাগানোটাই মনে হয় আজকে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ফ্রান্সের জন্য। দুই দলেরই বেশ ভালো গতি রয়েছে। আপনি ফ্রান্সেরও গতি, আপনি তালবির কথা আমরা একটু আলাদা করে বলতে চাই, কারণ হচ্ছে তালবি একটা অ্যাসিস্ট করেছেন, মাত্র 98 মিনিট খেলেছেন, রেটিংটা যদিও খুব ভালো নাই, কিন্তু তিনি যদি আরেকটু সময় পেতেন, যেহেতু এই বিশ্বকাপে সাইবারের কারণে তিনি খুব বেশি সময় পাননি, যদি সময় পেতেন তিনি হয়তোবা তাহলে নিজেকে আরেকটু বেশি প্রমাণ করতে পারতেন। ব্রাহিম দিয়াজের যদি আপনি রেটিংটা দেখেন, ব্রাহিম দিয়াজও 7-এর কাছাকাছি আছে, 4টা অ্যাসিস্ট তার নামের পাশে আছে। সাইবারিকে দিয়ে তিনি গোল করিয়েছেন, কিন্তু সাইবারির জায়গায় আজকে তালবিকে দিয়ে তিনি গোল করাইতে চাইবেন অবশ্যই। তো এটাও এই যে মানে এই দুজনকে আসলে তালভিকে ওই সাইবারের অপূর্ণতাটা পূর্ণতায় আনতে হবে এবং ব্রাহিম দিয়াজকে দায়িত্ব নিতে হবে, এটা আবারও বলছি, যেটা বারবার বলছিলাম। মামুন,
দুই দলের গোলকিপারের মাঝে আমার যতটুকুন ধারণা একটা বড় লড়াই হতে যাচ্ছে এবং বুনো তিনি আসলে যেভাবে পারফর্ম করছেন পুরো বিশ্বকাপ জুড়ে অসাধারণ, কিন্তু ফ্রান্সের দিক থেকে কিন্তু এতটা চ্যালেঞ্জ কিন্তু নিতে হয়নি ফ্রান্সকে। ফ্রান্সের গোলকিপিংয়ের জায়গায় যদি আমরা বলি আজ কিন্তু সেই লড়াইটা একটা হতে যাচ্ছে। এবং আপনি গতির কথা বলছিলাম, আমরা মিডফিল্ডের দিকে যদি একটু তাকাই, দুই দলেরই মিডফিল্ডের কিন্তু একটা বড় লড়াই হাড্ডাহাড্ডি। আমার মনে হচ্ছে পুরো প্লে মেকিংয়ের যে জায়গাটা, সেটার জায়গাটায় লড়াইটাই কিন্তু হতে যাচ্ছে মিডফিল্ডে, কারণ ডিফেন্স লাইন বা ব্যাকলাইন তারা দুটি দলই যেহেতু কাউন্টার অ্যাটাক করে, খুব দ্রুত করে, এবং ব্যাকলাইনের জায়গাটা তারা হয়তো বা খুব বেশি ছাড়তে চাইবে না। এখন মাঠ দখলের যে লড়াইটা, সেই ক্ষেত্রে কিন্তু দুই দলেরই মিডফিল্ডের একটা বড় কাজ করার জায়গা আছে এবং সেই জায়গায় কিন্তু ফ্রান্স নিশ্চিতভাবে এগিয়ে রাখবে। আমি যেটা বলছিলাম, রেটিং দেখাচ্ছিলাম। আর গোলকিপারের কথা বলছিলেন, গোলকিপারে যদি আমরা একটু দেখি যে মেগানের কথা বলছিলেন যে তিনি খুব বেশি এখনো পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হননি। তিনি 5টা ম্যাচ খেলেছেন, 461 মিনিট, সবগুলো ম্যাচেই তিনি আসলে ছিলেন। বয়সটা 31। আমরা যদি একটু বুনোরটা দেখি, বুনো রেটিংটা কিন্তু আপনার মেগানের থেকেও হাই। কারণ হচ্ছে তিনি এবারের ওয়ার্ল্ড কাপে অনেকগুলো টাইব্রেক ফিরিয়েছেন এবং দুর্দান্ত ফর্মে আছেন। তো সেই জায়গায় গোলকিপারের দিক থেকে বুনোকে আমি এই ম্যাচে এগিয়ে রাখবো। দলগতভাবে ফ্রান্স এগিয়ে থাকলেও যদি শুধু এক্স্যাক্ট গোলকিপিং পজিশনের কথা বলেন, বুনো ইয়াসিন তিনি হচ্ছে অনেকটাই এগিয়ে থাকবেন। জি মামুন, আর কি কি জায়গায় আসলে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে মরক্কো, যেহেতু ফ্রান্স আসলে পুরো টুর্নামেন্টটাই ডমিনেট করছে? কোন জায়গায় গ্যাপ তৈরি করে তারপরে তারা প্লে মেকিংয়ের জায়গায় তারা উঠতে চাইবে? যেহেতু আশরাফ হাকিমি আছেন, কিন্তু এই পাশে কিন্তু দেমবেলে আছে। উসমান দেমবেলেকে আসলে তিনি দেখা গিয়েছে শুরুর টুর্নামেন্টে এতটা ভালো শুরু করতে পারেননি, কিন্তু তারপরে দেমবেলে যে ওয়াই হি ইজ ব্যালন দর উইনার, এটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। এমবাপ্পেও কিন্তু বলছিলেন আসলে টুর্নামেন্টের শুরুতেই। আপনি এই যে পরিসংখ্যাটা দেখেন, 4টা গোল 2টা অ্যাসিস্ট আছে তার আমার পাশে। রেটিংটা দেখেন 7.86। আমি জানি না দেখেছি অলিসিকে কেন্দ্র করে যখন প্রতিপক্ষ প্ল্যান করছে, এমবাপ্পেকে নিয়ে যখন প্রতিপক্ষ প্ল্যান করছে, তখনই কিন্তু দেমবেলে সেই ম্যাচটাই নিজের করে নিচ্ছেন। ফ্রান্সের সুবিধাটাই এখানে, আপনি এক্স্যাক্ট একজন বা দুজন ফুটবলারকে নিয়ে প্ল্যান করতে পারবেন না। আপনি যদি দুজনকে নিয়ে প্ল্যান করেন, আপনার অন্য পাশে দুজন খালি থেকে যাচ্ছে, বা আপনি যদি এই পাশে দুজনকে নিয়ে প্ল্যান করেন, ওই পাশে আরও 2-3জন খালি থেকে যাচ্ছে। মানে পুরো টিমটাই, কম্বাইন্ড টিমটাই ফ্রান্সের গতিময় এবং সব জায়গায় স্ট্রং জোন আছে। এবং তাদের যদি আপনি সাইড বেঞ্চ দেখেন, সাইড বেঞ্চও বেশ ভালো স্ট্রং। তো এই জায়গায় হচ্ছে ফ্রান্সের সবচেয়ে শক্তির জায়গা। এবং আপনি যেটা বলছিলেন, মরক্কোকে আসলে কী করতে হবে? মরক্কোকে আসলে দলগত ফুটবলটা খেলতে হবে। মরক্কো যদি দলগতভাবে নিজেদের সমন্বয়টা ধরে রাখতে পারে, নিজেদের কাছে বলের যোগানটা বেশি রাখতে পারে, তাহলেই হয়তো তারা ভালো করতে পারবে। বল পজিশনের লড়াইটা লাগবে। সেই ক্ষেত্রে আসলে যদি আমরা আশরাফ হাকিমি যদি উপরের দিকে উঠে যান, এই ক্ষেত্রে প্ল্যানটা কি আপনি বলছিলেন যে 4-4-2-তে হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি যে বেশ অনেক ম্যাচেই কিন্তু আশরাফ হাকিমি উপরে উঠে যাচ্ছেন এবং তিনি প্লে মেকিং করছেন, অ্যাটাকে যাচ্ছেন। এই গ্যাপটা কিভাবে তারা কাজে লাগাতে চাইবে মরক্কো? এই যে আপনি এখানে আমরাবাদকে দেখছেন, ডিফেন্সিভ মিডফিল্ড, তিনি আসলে এই জায়গাটা পূরণ করতে পারেন। আশরাফ হাকিমি যদি উপরের দিকে চলে আসেন, তখন আমরাবাদ তিনি আসলে ওই নিচের দিকে চলে যাবেন, বা আইনৌই তারা হয়তো বা নিচের দিকে জায়গাগুলো পূরণ করবেন এবং তাদেরকে সেই জায়গাগুলো পূরণ করতে হবে। আমরা যদি একটু উদাহরণ হিসেবে টানি, আর্জেন্টিনার ম্যাচের দিকে টানি, আর্জেন্টিনার ম্যাচে দেখেন যে লিওনেল মেসি ছাড়া ফরওয়ার্ডরা কেউই গোল পাচ্ছে না। লাউতারো মার্টিনেজ বলেন বা হুলিয়ান আলভারেজ বলেন, রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, তারা আপনার ডিফেন্স থেকে যে গোল করছেন এবং তাদের কিন্তু ডিফেন্সের জায়গাটা খালি হয়ে যায় এবং তারা কিন্তু প্রতি ম্যাচে ওই ভুলটার কারণে গোল খাচ্ছে। পরের দিকে আমরা দেখি যে তার তাগলিয়াফিকো লাস্ট ম্যাচে খেলেছিলেন, তিনি উঠছেন আবার কিন্তু বারবার নামছেন। আশরাফ হাকিমিদেরকেও সেই কাজটা করতে হবে। যতবারই উপরে ওঠেন, কাউন্টার অ্যাটাকের সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে খুব বেশি রানিংটা থাকতে হবে, খুব বেশি পরিশ্রমটা করতে হবে এই ডিফেন্ডারদেরকে, যদি মরক্কো ভালো করতে চায়। নিঃসন্দেহে সেটা মামুন, কাকে এগিয়ে রাখবেন, কাকে ফেভারিট হিসেবে দেখতে পাচ্ছেন এই ম্যাচে? সেটা ইতিমধ্যে বলে ফেলেছি, ফ্রান্স নিশ্চিতভাবেই এই ম্যাচে ফেভারিট হিসেবে থাকবে, তবে মরক্কো ছেড়ে কথা বলবে না। তবে আমার মনে হচ্ছে এই ম্যাচের রেজাল্ট 3-1 হতে পারে। ফ্রান্স 3, মরক্কো 1। তবে আমি এই জায়গায় কিছুটা মরক্কোকে আরেকটু এগিয়ে রাখবো। সম্ভবত সেটা অতিরিক্ত সময়ে গড়াবে। 90 মিনিটের লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে নিশ্চিতভাবেই। আমরা একটু চ্যাম্পিয়ন্স বোর্ডে যেতে চাই মামুন। চ্যাম্পিয়ন্স প্রেডিক্ট
অনেকটা পথ কিন্তু বিশ্বকাপের চলে এসেছে, আমরা শেষের দিকেই আসলে চলে এসেছি বিশ্বকাপের। শেষের 8টা দল আছে, 8টা দলের লড়াই আসলে শুরু হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে কাকে কোথায় জয়ীর খাতায় আমরা আসলে একদম দেখতে বিশ্বকাপের শুরু যাচ্ছেন? থেকে এই বোর্ডটা আমাদের খুব পরিচিত বোর্ড, এই বোর্ডের সাথে অনেক সময় কাটাচ্ছি আমরা। এই বোর্ডে আমরা প্রতিদিন প্রেডিকশন করছি। মোটামুটি আমাদের খুব বেশি পরিবর্তন হয় 2-1টা জায়গায় ছাড়া। ব্রাজিল, আমরা এটা খুবই বড় বিশ্বকাপেরই আপসেট আসলে, কেউ চিন্তা করেনি যে ব্রাজিল বাদ পড়বে। আর মোটামুটি যদি দেখেন যে এই পাশে আরেকটা শুধু হচ্ছে সুইজারল্যান্ড, কলম্বিয়া বাদ গেছে, সুইজারল্যান্ড এসেছে। এই দুটো ছাড়া মোটামুটি মনে হয় আমরা যে প্রেডিকশন করেছিলাম মোটামুটি এখনো পর্যন্ত সেই প্রেডিকশনের ওদিক থেকে পর্তুগাল আপনি বলেছিলেন স্পেন হারিয়ে দিয়ে হারাবে পর্তুগালকে, সেটাই হয়েছে। এই জায়গায় অবশ্যই আর্জেন্টিনাকে আমরা দেখব এবং এখান থেকে একটা বড় হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস রয়েছে। ইংল্যান্ড নরওয়ে ম্যাচে আমরা আগের দিনও বলছিলাম যে নরওয়েকে আমি এগিয়ে রাখতে চাই, তবে আপনি Okay. মনে হয় ইংল্যান্ডকে এগিয়ে রাখতে চেয়েছিলেন। জি, আর তবে এই ব্রাজিলের ম্যাচে সাথে আমরা নরওয়ে যেভাবে পারফর্ম করেছে এখানে অবশ্যই স্পেন ব্রাজিল ম্যাচে স্পেনকে নরওয়ের আমরা শক্তি সেমিতে ফ্রান্স প্রদর্শন করবে। স্পেন বড় একটা লড়াই হতে যাচ্ছে। জি। আর ওপাশ থেকে নরওয়ে আর্জেন্টিনা একটা আর্জেন্টিনা তো যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত, কারণ আর্জেন্টিনা যেভাবে এখন ম্যাচে কামব্যাক করছে, যদি তাদের ডিফেন্স সেটা লাইনে নিয়ে আসলে তর্ক বিতর্ক অনেক কিছুই হচ্ছে, কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে, তারপরও আসলে মাঠের খেলাতেই কথা হচ্ছে এবং মেসি যেভাবে এগিয়ে যাচ্ছে নিঃসন্দেহে আরও একটা ফাইনালে আর্জেন্টিনাকে আমরা দেখতে পারবো। মামুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।